মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা, জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সিলেটে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের চূড়ান্ত অভিযান, পুলিশ চেকপোস্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬। ব্যাংকিং ব্যবস্থায় দুর্বলতা আর হুন্ডির কারণে জঙ্গি অর্থায়ন হচ্ছে, মন্তব্য দুদক চেয়ারম্যানের। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে সোচ্চার হওয়ার তাগিদ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডের চূড়ান্ত অভিযান চলছে। সকাল 10:30টার দিকে এই অভিযানটি শুরু হয়। বৃহস্পতিবার রাত থেকেই ঘিরে রাখা আতিয়া মহলকে কেন্দ্র করে সকাল থেকে চূড়ান্ত অভিযানে নামে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আজও জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়, কিন্তু তাতে সাড়া দেয়নি জঙ্গিরা। আজও বাড়িটি থেকে অসুস্থ একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বাড়িটির আশপাশের এলাকায় রাত থেকে 144 ধারা জারি করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মী সহ উৎসুক জনতাকে। এদিকে গতকাল জঙ্গি আস্তানার কাছে বোমা হামলায় 6 জন নিহত হন। তারা হলেন ইন্সপেক্টর চৌধুরী আবু মোহাম্মদ কয়সর ও মনিরুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম অপু ও জান্নাতুল ফাহিম এবং ডেকোরেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম ও খাদিম মাওলা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সিলেট ওসমানী মেডিকেলে। হাসপাতালটিতে 28 জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। এ পর্যন্ত আমাদের টোটাল 6 জন মৃত্যুবরণ করে এবং একজন আমরা পাঠাই, বাকি 43 টোটাল 43 জন রোগী আমরা আমাদের হসপিটালে ভর্তি করি। বর্তমানে আমাদের হসপিটালে টোটাল আমাদের ভর্তি পেশেন্ট আছে 28 জন। আমরা বাকি 15 জনকে বাই দিস টাইম আমরা ডিসচার্জ করে দিই। তো যারা আছে এদের অবস্থা ভালো, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, কিউর হয়ে যাবে আমরা আশা করি। দর্শক, অভিযানের আরো খবর জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন ঘটনাস্থল থেকে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন। তুহিন, আপনি তো এর সংবাদে যেমনটি আগের সংবাদে বলেছিলেন যে গণমাধ্যম কর্মীদেরকে তো দূরে সরিয়ে রাখা হয়েছে, তো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং ছাড়া আসলে কিছু বলা যাচ্ছে না। তারপরও জানতে চাচ্ছি নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা, সব মিলিয়ে অবস্থা কেমন দেখছেন? ঠিক 5 মিনিট আগে থেকে প্রচন্ড গোলাগুলি আবারও শুরু হয়েছে, অর্থাৎ প্রায় ঘন্টাখানেকের বিরতি দিয়ে আবারও প্রচন্ড গোলাগুলির আমরা শব্দ পাচ্ছি। কিছুক্ষণ আগেও সেই গোলাগুলির পর প্যারা কমান্ডোদের আমরা অনেক দৌড়াদৌড়ি করতে দেখেছি ওই ভবনের আশপাশে ঘিরে। তার আগে কিন্তু ওই ভবনের পাশে যে লাগোয়া ভবনটি, সেই ভবনটির দেয়াল ভেঙে সুড়ঙ্গ করে ভেতরে মূল ভবনের, অর্থাৎ জঙ্গিদের আস্তানা যে ভবনটি, সেই ভবনের দেয়াল পর্যন্ত ভাঙতে সক্ষম হয়েছেন প্যারা কমান্ডোরা। প্রচন্ড বিস্ফোরণের শব্দে তখন কিন্তু পুরো এলাকা কেঁপে উঠেছিল। এছাড়া থেমে থেমে যে প্রচন্ড গোলাগুলি, এর ভেতরেই আমরা দেখছি আশপাশের এলাকার মানুষ অনেক দূরে অবস্থান করছে এবং সবাই আতঙ্কে অনেকটা আতঙ্কিত। তারা উৎসুক হয়ে অনেক দূর থেকে অপেক্ষা করছেন যে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তবে আমরা দেখছি যে বেশ কিছু অ্যাম্বুলেন্সও এখানে, মিলিটারি অ্যাম্বুলেন্স সহ অন্যান্য অ্যাম্বুলেন্সও পাশে অপেক্ষা করছে যে হয়তো হতাহতদের দ্রুত যদি নেওয়া যায় তাহলে হয়তো হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি আমরা চলছে। আর তাছাড়া থেমে থেমে গোলাগুলি তো চলছেই। সবকিছু মিলিয়ে একটা তিনপতন অবস্থা অনেকটা কেটে গিয়ে এখন অনেকটা আতঙ্কের একটা এলাকায় পরিণত হয়েছে। এই এলাকায় এখন অভিযান চলছে। জি তুহিন, ধন্যবাদ আপনাকে। সাবধানে থাকবেন আপনারা। আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো সবশেষ অবস্থা জানতে। সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানার পাশে বোমা হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছে না আহতরাও। আর বিস্ফোরিত 2টি বোমাই ছিল হাতে তৈরি এবং শক্তিশালী। ঘটনাস্থল থেকে আলামতে যে সকল বস্তু পাওয়া গেছে তা থেকে এমনই ধারণা পুলিশের। শুক্রবার শুরু করা শিববাড়ির আতিয়া মহলের অভিযানের প্রায় 40 ঘন্টা। আটকে পড়াদের উদ্ধার ও অগ্রগতির খবর জানানো হচ্ছিল সাংবাদিকদের। কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে কম বেশি 200 গজ দূরে বিস্ফোরণের শব্দ। এমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কারা করতে পারে এত বড় হামলা? পুলিশ বলছে ঘটনার পরপরই মাঠে নেমেছেন তারা। আমরা এটা অবজার্ভ করতেছি যে এবং যারা মৃত তাদেরকেও আমরা টোটালি আইডেন্টিফাই না করে করব আমাদের তদন্তের স্বার্থে। কয়েক দফায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে যে ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে তাতে ধারণা করা হচ্ছে বোমাগুলো ছিল খুবই শক্তিশালী।
যে আলামতগুলি আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহের পরে আমরা যে ওপিনিয়ন পাবো তারপরে বলতে পারবো যেটা কিভাবে বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনায় আহতদের সর্বাধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় 2 দফা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহত হন, আহত হন অনেকে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ষড়যন্ত্রকারীরা সব সময় তৎপর। সাম্প্রতিক জঙ্গি হামলাগুলো তারই অংশ। আবারও দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর উপস্থিতি নাকচ করলেন মন্ত্রী। সকালে স্বাধীনতা দিবসে রাজারবাগ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন, জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেছে, তবে নির্মূল করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে জানিয়ে মন্ত্রী জানান, জঙ্গিদের বিরুদ্ধে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনার শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা সবসময় বলেছি জঙ্গিরা আমাদের কন্ট্রোলে রয়েছে, জঙ্গিরা যে নির্মূল করে ফেলেছি, উপড়িয়ে ফেলেছি সেই ধরনের কথা কিন্তু আমরা কোনোদিনই বলিনি। আমরা বলছি এই ধরনের ষড়যন্ত্রকারী সেই শুরুর থেকেই ষড়যন্ত্র করে আসছে। এখন এই ষড়যন্ত্রকারীরা আরো সুযোগ পেলেই করবে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই ব্যাপারে আমাদের সবসময় সজাগ রয়েছে। ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা আর হুন্ডির কারণে জঙ্গি অর্থায়ন হচ্ছে। এই অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংকিং ব্যবস্থায় এরই মধ্যে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে, বন্ধ করা হচ্ছে জঙ্গি অর্থায়নের ফাঁকফোকর। দুর্নীতিবাজদের সতর্ক করে ইকবাল মাহমুদ বলেছেন, যতই ক্ষমতাবান হোক দুদকের কাছ থেকে ছাড় পাবে না। 1 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ চলবে বলে জানিয়েছেন তিনি। ব্যাংকিং সিস্টেম যদি আমরা সঠিকভাবে চালাতে পারি, জঙ্গি অর্থায়ন বন্ধ হবে। এই অর্থ তো ব্যাংকিং সিস্টেম থেকেই আসছে, টাকা তো হাওয়া থেকে আসে নাই। হুন্ডির এই কাজগুলো বন্ধ করার জন্য এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের গভীর শ্রদ্ধা স্মরণ করছে জাতি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, সামরিক বেসামরিক ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। ৪৭তম স্বাধীনতা দিবসে জাতি শ্রদ্ধা জানালো মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেয়া হয় গার্ড অফ অনার, সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। পরে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শহীদদের প্রতি সম্মান জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দল, মন্ত্রী পরিষদের সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং 3 বাহিনীর প্রধান। পরে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 46 বছরের বাংলাদেশের আছে অনেক অর্জন, বিশেষ করে গত কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক সমৃদ্ধি চমকে দিয়েছে পুরো বিশ্বকে। তবে সেই চলার পথে কিছু বাধাও আছে, বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাসের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে আজকে যে অপশক্তি কে মদত দেওয়া হচ্ছে, গোটা জাতিকে আজ ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। শিশু, কিশোর, তরুণ তরুণী সবার কণ্ঠেই ছিল দেশকে এগিয়ে নেয়ার দৃপ্ত প্রত্যয়। তাদের আশা, এগিয়ে যাবার গতি হবে দুর্বার, সব বাধা বিপত্তি রুখে দেবে সম্ভাবনার বাংলাদেশ। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা।
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ধর্মমতে আত্মঘাতীদের স্থান জান্নাতে নয় জাহান্নামে হবে। সকালে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাফার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর জাতীয় শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কুচকাওয়াজে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়, তুলে ধরেন মনোজ্ঞ ডিসপ্লে। সমাবেশে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সহায়তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলাম ধর্ম বলেছে আত্মঘাতী বা আত্মহনন মহাপাপ। যারা আত্মহনন করে তারা কখনো জান্নাতে যায় না, জাহান্নামে যায়। আজকে যারা বিপদে যাচ্ছে, আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপদ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে। তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে, কিন্তু এইভাবে আত্মহননের পথ যেন তারা বেছে না নেয়। এদিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সাফারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শহীদদের শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিএনপি চেয়ারপারসন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপরে বিএনপি মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের কাজ করছে বিএনপি। এই আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। আজ সকাল থেকে আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। এখন যাচ্ছি শওকত মঞ্জুর শান্তর কাছে, তিনি সেখানেই আছেন। শান্ত, শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানের কথা আপনি জানিয়েছিলেন আগের ঘন্টাগুলো, তো সেগুলোর এখন কি অবস্থা? আজকে আসলে কতক্ষণ এটি উন্মুক্ত থাকবে? জোহা, এখন অনেকটাই দুপুর এবং রোদ কিন্তু একদম, সূর্য কিন্তু মাথার উপর থেকে রোদ দিচ্ছে। তো এত গরমের মধ্যেও কিন্তু মানুষের একদমই কমতি নেই। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের একটু হয়তোবা ঢলটা কমে এসেছে, তারপরও মানুষের কিন্তু কমতি নেই, মানুষ কিন্তু আসছে। এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি যে মানুষ কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদদের প্রতি তারা কিন্তু এখন পর্যন্ত বেদিতে আসছেন এবং স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিন্তু পুরো চত্বরে কিন্তু ঘোরাফেরা করছেন এবং নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছেন এবং তাদের এই মনোরঞ্জনটা একটু বাড়িয়ে দিতেই হয়তোবা, এবং এর পাশেই কিন্তু একটি মঞ্চ করে তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পীরা নাচ গান পরিবেশন করেছেন এবং বেশিরভাগই কিন্তু দেশাত্মবোধক গান এবং মুক্তিযুদ্ধের যে গণজাগরণের গানগুলো ছিল সেই গানগুলোই কিন্তু এখানে গেয়েছেন শিল্পীরা। এবং